সুপ্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস ৩০০ পৃথিবী গড়ার জন্য বিশ্বব্যাপী একটি আলোড়ন সৃষ্টিকারী তত্ত্ব এবং ধারণা পেশ করে জনপ্রিয় হয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের ৩০০ পৃথিবীর এই ধারণা থেকে আজকে শূন্য দারিদ্র্য নিয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে একত্রিত হয়েছি আগামী পৃথিবীর স্বপ্ন এই শিরোনামের আলোচনা অনুষ্ঠানে। আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকে এই শূন্য দারিদ্র্য এই বিষয়ে আলোচনা করার জন্যে স্টুডিওতে উপস্থিত আছেন চট্টগ্রামের মাননীয় বিভাগীয় কমিশনার, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন প্রফেসর AYMD জাফর। আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রামে। আপনাকেও স্বাগত। প্রথমে আমি আসব ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন স্যারের কাছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ৩০০ পৃথিবীর অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় শূন্য দারিদ্র্য বা জিরো পভার্টি নিয়ে কথা বলেছেন। এই যে দারিদ্র্য দূরীকরণের যে কথাটি তিনি বলেছেন, দারিদ্র্য কি কেবল একটি অর্থনৈতিক সমস্যা নাকি একটি বহুমাত্রিক সামাজিক সংকট বলে মনে করেন আপনি? দারিদ্র্য হচ্ছে একটি মানবসৃষ্ট সমস্যা। প্রকৃতপক্ষে কোনো মানুষেরই দরিদ্র হওয়ার কথা না। সে দরিদ্র বিভিন্ন কারণে পেয়ে থাকে। এই কারণটাকে আমরা অর্থনৈতিক কারণ হিসাবে যদিও চিহ্নিত করি, কিন্তু এই অর্থনৈতিক যে প্রেক্ষাপট, সেই জিনিসটা সৃষ্টি হয় আসলে মানুষের সৃষ্টি অর্থনৈতিক সিস্টেমের মাধ্যমে। না হলে দেখা যাচ্ছে আমরা বিশেষ করে গত ২০০ বছর ধরে পুঁজিবাদী সমাজে প্রবেশ করেছি। এই পুঁজিবাদের মূল লক্ষ্যটাই হচ্ছে যে সম্পদ জমতে থাকবে, ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট। এটা করতে গিয়ে সমাজের অধিকাংশ মানুষ বঞ্চিত হয়ে যাচ্ছে। তো এই পুঁজিবাদটাকেই আসলে আমাদের এখনকার বর্তমান দারিদ্র্যের মূল কারণ। আমরা যদি মানব সভ্যতার ৭০,০০০ বছরের ইতিহাসের পরিক্রমা পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো আমরা কিন্তু ক্রমাগত সভ্যতার দিকে যাচ্ছি। আমরা কিন্তু ন্যাচারাল ক্যালামিটিসকে অতিক্রম করে এখন মানব সৃষ্ট যে ক্যালামিটিস, যার একটি ফলাফল হচ্ছে দারিদ্র্য, সেই বিষয়টি সামনে এসে দাঁড়িয়েছি। এবার আমি আসবো ডক্টর জাফর সাহেবের কাছে। দারিদ্র্য দূরীকরণের জন্য অনেকে অনেক ধরনের কথা বলছেন, অনেকভাবেই দারিদ্র্য দূরীকরণ করা যায়। কৃষি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে। কৃষি কিভাবে দারিদ্র্য দূরীকরণের ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? আমাদের দেশের প্রায় ৭৫% মানুষ গ্রামে বাস করে। তারা কৃষি নির্ভরতার জীবনযাপন করে। কৃষি যদি উন্নততর একটা অবস্থায় যেতে পারে, কৃষিকে যদি আমরা আধুনিকায়নের মাধ্যমে আমরা কৃষির উন্নততর অবস্থায় নিয়ে যাই, তাহলে কৃষির একটা উন্নততর অবস্থা হলে আর্থিক উন্নয়ন অবশ্যই হবে। যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে কথা বলেছেন, এটা সম্ভব অবশ্যই হবে। সেই সম্ভাবনার সাথে যোগ করতে হবে আন্তরিকতা এবং একান্ত বিশ্বাস নিয়ে এগোতে হবে, একান্ত শক্তি নিয়ে এগোতে হবে। শক্তি নিয়ে সত্যতার সাথে যদি এগোনো যায়, তাহলে যে কোনো জিনিসকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং দারিদ্র্য সেইভাবে বিমোচিত হবে। এটা আমাদের যে গ্রামীণ যে জনপদ, সেই জনপদের উন্নয়ন কৃষি উন্নয়নের মাধ্যমে, বিশেষ করে কৃষিকে আধুনিকায়নের মাধ্যমে, এটাই আমার বিশ্বাস। কৃষিভিত্তিক উদ্যোগগুলো কেমন করে নেওয়া যায়? আপনাদের কোনো অভিজ্ঞতা এই বিষয়ে? কৃষিভিত্তিক উদ্যোগের কথা বললে, যেমন কৃষি কাজে উন্নততর চাষবাস দরকার আছে, এবং কৃষির যে ফলপ্রসূ অবস্থান আছে, কৃষির সাথে পশুপালনের একটা সম্পর্ক আছে, একটা ফার্মিংয়ের একটা সম্পর্ক আছে, কৃষিজাত যে দ্রব্য তার প্রক্রিয়াজাতকরণের একটা সম্পর্ক আছে। এগুলো যদি বাস্তবে আমরা রূপ লাভ করাতে পারি, তাহলে কৃষির একটা উন্নয়ন হবে। আর কৃষির উন্নয়ন হলে আমাদের দেশ একটা উন্নততর অবস্থায় যাবে। কারণ যেখানে 75% মানুষই অভাবগ্রস্ত,
100% মানুষের শিক্ষার অভাব আছে, স্বাস্থ্যের অভাব আছে, সেই সমস্ত শারীরিক দুর্বিপাক আছে, সেই সমস্ত কিছুর উত্তরিত হয়ে আমরা একটা উন্নততর অবস্থায় যেতে পারবো। তাহলে সেই 3-0 যে একটা অবস্থান আমরা লাভ করতে পারবো বলে আমি বিশ্বাস করি। ডক্টর জিয়াউদ্দিন স্যারের কাছে, আপনি আমাদের ডক্টর ইউনুস স্যার যে বিষয়টি বলেছেন শূন্য দারিদ্র্যকে জাদুঘরে পাঠানোর কথা বলেছেন। আসলে শূন্য দারিদ্র্যটাকে একদম শূন্যের কোটায় নিয়ে যাওয়া, এই বিষয়টি অর্জন করা কতটুকু সম্ভব বলে মনে করেন আপনি? দারিদ্র্যকে আসলে শূন্যের কোঠায় নিয়ে যাওয়া খুবই মানে সম্ভাবনাময় একটা জিনিস। দারিদ্র্য যে বিরাজমান করছে আমাদের সমাজে, এটা আসলে আমরা বলবো যে আমরা আমাদের নিজেদের সঙ্গেই পরাজিত হওয়ার কারণেই এটা হয়েছে। যেমন আমি প্রথমে বলেছিলাম যে পুঁজিবাদের একটা উদ্দেশ্য হচ্ছে যে সম্পদ কুক্ষিগত হয়ে কিছু জায়গায় থামবে, ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট হচ্ছে তার উদ্দেশ্য। এটা করতে গিয়ে যেটা হয়, মুষ্টিমেয় কিছু লোকের হাতে সম্পদগুলো গিয়ে জমা হয় এবং অধিকাংশ মানুষের হাতে তখন সম্পদটা থাকে না, তারা দরিদ্র হয়ে পড়ে। কিন্তু প্রফিটটাকে, মানে এই যে ক্যাপিটালিজমের যুগে আমরা বসবাস করছি, সেটাকে যদি আমরা মডিফাই করি, যেটা তিনি বলেছেন, যেমন ধরেন আমরা হয়তো বাজার থেকে একটা মুরগি কিনে নিয়ে আসলাম, আমরা কিন্তু সরাসরি মুরগিটা খাওয়া শুরু করি না, আমরা তার মধ্য থেকে মনে করেন যে অংশটা ভোজনযোগ্য নয় সেই অংশটা বাদ দিই, তারপরে তাকে কিন্তু একটা প্রক্রিয়ায় নিয়ে এসে আমাদের খাবার টেবিলে আসে। ঠিক একইভাবে পুঁজিবাদকে কিন্তু তিনি আক্রমণ করেছেন সেভাবে যে পুঁজিবাদের কিছু নখর রয়েছে, কিছু অখাদ্য রয়েছে, কিছু ব্যাড ইফেক্ট রয়েছে, সেগুলোকে যদি আমরা অ্যাড্রেস করে সেটাকে পজিটিভলি ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের এই দারিদ্র্য বিমোচনে একটা ভূমিকা রাখা সম্ভব। যেমন প্রফিট ম্যাক্সিমাইজেশন বা সেলফিশনেস, যেটা আর কি, যে ব্যক্তিকে কেন্দ্র করে যে ব্যবসাটা গড়ে উঠে, পুঁজিটা গড়ে উঠে, সেটাই তো পুঁজিবাদের ইয়ে। কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা এই যে প্রফিট ম্যাক্সিমাইজেশনটাকে আমরা চ্যালেঞ্জ করি এভাবে যে আমরা প্রফিট ম্যাক্সিমাইজেশন করব না, এটা সোশ্যাল বিজনেস হবে, সেখানে প্রফিট হবে 0, কিন্তু আমাদের রিটার্নটা কোন জায়গায় আসলে আসবে? আমাদের রিটার্নটা হবে যে আমাদের ওয়েলবিংটা এত বেড়ে যাবে, সেটাই হচ্ছে আমাদের রিটার্ন। ফলে সম্পদটা কোথাও কুক্ষিগত হবে না, সম্পদটা ছড়িয়ে পড়বে এবং আমাদের পক্ষে সম্ভব হবে দারিদ্র্যকে একেবারেই সমাজ থেকে নির্মূল করে একেবারে জাদুঘরে পৌঁছে দেয়া। একটা জিনিস আপনারা দেখেন যে আমরা কিছু খেলনা নিয়ে আমরা অনেক সময় দেখেছি বাচ্চাদের, যে সেখানে তাকে যদি একটু জোরে প্রেস করে ছেড়ে দেওয়া হয় তাহলে সে নিজে চলতে শুরু করে, সেরকম ব্যবস্থাপনা থাকে। আসলে মানুষের পটেনশিয়ালিটিটা কিন্তু এরকম যে অনেক ক্ষেত্রেই ওই যে একটা ধাক্কা, একটা জোর, এই মানে অবলম্বনটুকু তার থাকে না। কিন্তু আমরা সোশ্যালি যদি তাকে ইকোনমিক্যালি অতটুকু একটা ফোর্সের সৃষ্টি করে দিতে পারি, তখন থেকে কিন্তু সে চলতে শুরু করবে। তো এই যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি তার গ্রন্থে যে প্রস্তাবনা দিয়েছেন জিরো পভার্টি, এটা কিন্তু সেই মানে প্রস্তাবনা, যেখানে আমরা যদি সামাজিকভাবে তার হাতে কিছু পুঁজিটা তুলে দিয়ে একটা ফোর্সের সৃষ্টি করতে পারি, তাহলে কিন্তু সেই দারিদ্র লোকটি তার বর্তমান দশা কাটিয়ে উঠে সে কিন্তু আমাদের স্বাভাবিক একটা স্বাচ্ছন্দ্যময় জীবনের দিকে যাত্রা শুরু করবে এবং দারিদ্র অস্তিত্ব থাকবে না। নারী আমাদের জনসংখ্যার অর্ধেক সংখ্যক জনসংখ্যা হচ্ছে নারী। কোনো দেশের উন্নতির জন্য বলেন, দারিদ্র্য বিমোচনের জন্য নারীকে বাদ দিয়ে কোনো কিছুই সম্ভব না। শূন্য দারিদ্র্যের এই যে টার্গেট, এটি অর্জনের জন্য নারীর ক্ষমতায়ন কতটুকু গুরুত্বপূর্ণ? আমার কাছে মনে হয় নারীর ক্ষমতায়নের জন্য নারীর কর্মক্ষমতা বৃদ্ধি, নারীকে কর্মে নিযুক্তিকরণ এবং নারীকে সহনশীল একটা অবস্থায় রেখে তাকে সক্রিয়তা দিয়ে তার ক্ষমতার, তার যে শক্তি আছে, তার যে জ্ঞান আছে, তার যে বিদ্যা আছে, তার যে বুদ্ধি আছে, সে সমস্ত কিছুকে পুঁজি করে তাকে সেই ক্ষেত্রে যদি নিয়োগ করা যায়, তাহলে আমাদের দেশ এবং জাতির উন্নয়ন অবশ্যই সম্ভব। আমরা একটা জিনিস শুধু লক্ষ্য করি, গার্মেন্টস সেক্টর। আমাদের গার্মেন্টস সেক্টরে
প্রায় 40 লক্ষ শ্রমিক কাজ করে এবং সেই গার্মেন্টসকে চালিয়ে নেওয়ার জন্য প্রায় 3 কোটি মানুষ টোটাল এটার সাথে ইনভলভ, প্রায় 3 কোটি মানুষ। 3 কোটি মানুষের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের মধ্যে প্রায় 40 লাখ গার্মেন্টস শ্রমিক, তার চাইতে আরও কিছু অধিকও হতে পারে, 40 থেকে 50 ধরি, তার মধ্যে 75 to 76% হলো নারী। এই নারীরা যেভাবে কাজ করে গার্মেন্টসে যারা পুরুষ, এরা কিন্তু সেইভাবে অত বেশি ইনভলভ হয় না। আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে আমি বলছি, আমারও কোনো এক সময় এই ইয়েতে ছিলাম আমি। গার্মেন্টসে একবার আগুন লাগলো, শ্রমিকদের আগে গিয়ে একটা নারী শ্রমিক ফায়ার ইয়েটা নিয়ে ওই মেরে আগুনটাকে অফ করে দিল। একটা পুরুষও ছিল, কিন্তু তার চাইতে সে সক্রিয়তা তার অধিক ছিল। এবং আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা গর্বের সাথে বলতে হয়, যে সমস্ত গার্মেন্টসে মহিলা পিএম থাকে, মহিলা পিএমরা পুরুষ পিএমের চাইতে অধিক বেশি সক্রিয় থাকে, অধিক বুদ্ধিমত্তা দিয়ে এদের কাজগুলো এরা চালায়। যেমন আমি একদিন ফ্যাক্টরিতে ঢুকলাম, 8টার সময় ফ্যাক্টরি স্টার্ট হচ্ছে। আমি দেখলাম আমাদের পিএম খড় মুছতেছে ফ্লোর। আমি আর ফ্লোরে না ঢুকে বাইরে চলে এসে অফিসে চলে এসেছি। তাকে 15 মিনিট পর একটু আমি কল করালাম, ওকে বললাম যে আপনি এটা কি করছেন, আপনি পিএম? বলে স্যার আমি এটা করা মানি আমার লাইন সুপারভাইজারদেরকে অ্যাক্টিভ করে রাখা। আমার লাইন সুপারভাইজাররা যদি অ্যাক্টিভ থাকে, আমার শ্রমিকরা অ্যাক্টিভ থাকবে এবং ওরা তখন সব কাজ করবে। এই জন্যে এই যে একটা অবস্থা, গার্মেন্টস থেকে আমাদের আসলে অনেক কিছু শেখার আছে। আমাদের গার্মেন্টস থেকে, গার্মেন্টসে যেমন মেয়েরা যে কাজ করে, আমাদের যে আজকে যে আর্থিক অবস্থা, উন্নয়ন, গ্রামের উন্নয়ন, সব কিছু কিন্তু নির্ভর করছে গ্রামে গার্মেন্টসের এই যে নারী শ্রমিকরা আছে, এদের অবদানের দিকে অবশ্যই চিন্তা করতে হবে। যেমন গলির পাড়ের যে ছোট্ট, আমাদের চিটাঙ্গের ভাষায় ঘুমটির দোকান বলি, সেই দোকান থেকে 5 স্টার হোটেলের বিজনেস, সব কিছু কিন্তু গার্মেন্টস রিলেটেড। অতএব ওইভাবে নারীদের ক্ষমতায়ন হলেই দেশ, নিজের সমাজ উন্নত হবে, নিজের পরিবার উন্নত হবে, সমাজ উন্নত হবে, দেশ উন্নত হবে। নারীকে সুযোগ দিতে হবে, সুযোগ দিতে হবে, ক্ষমতায়িত করতে হবে, শিক্ষা, নারীর মধ্যে সে পটেনশিয়ালস আছে। ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ ইউনূসের সামাজিক ব্যবসা, সোশ্যাল বিজনেস, এটা তো খুব জনপ্রিয় হয়েছে বিশ্বব্যাপী, বিশ্বের অনেকগুলো দেশ গ্রহণ করেছে এবং অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। সামাজিক ব্যবসা এটা দারিদ্র্য দূরীকরণের কীভাবে সহযোগিতা করতে পারো, কোনোভাবে রিলেট করে কিনা? অবশ্যই। আমি আমার পূর্বের কথা থেকে আবার সূত্র ধরে বলছি, সেটা হচ্ছে যে মানে ব্যবসাটা যখন ব্যক্তিগত থাকে তখন সেলফিশনেসটা থাকে, আর যখন এই ব্যবসাটাই সমাজ পরিচালনা করে তখন হয় সেলফলেসনেস ব্যবসা। এই যে সেলফিশনেস থেকে সেলফলেসনেস দিকে চলে যাবে, এটা কিন্তু সম্ভব শুধুমাত্র সামাজিক ব্যবসার দ্বারা। সামাজিক ব্যবসাটা আপনাকে কিন্তু প্রফিট ম্যাক্সিমাইজেশন করতে দিবে না। কি করবে? ওয়েলফেয়ার করবে, অর্থাৎ একজনের পাশে সকলেই দাঁড়াবে। আর আপনার এমনি ক্যাপিটালিজমের সূত্র হচ্ছে একজন একাই চলবে, অন্যকে শোষণ করে চলবে। তো এই কারণে তিনি যে সামাজিক ব্যবসার কথাটা বলেছেন, এই জিনিসটা আসলে একটা মানবিক ব্যবসা। এটাকে আমরা সামাজিক বলবো, পাশাপাশি বলবো মানবিক ব্যবসা। কেননা যখন ক্যাপিটালিজমের সূত্র ধরে কেউ ব্যক্তিগতভাবে ব্যবসায়ী হয়, তখন সেখানে কিন্তু মানবিকতা, নৈতিকতা, এই জিনিসটার কিন্তু কোনো অস্তিত্ব থাকে না। কিন্তু আপনি যখন আরেকজনের ওয়েলফেয়ার নিয়ে ভাববেন, তখন আসলে একটা ব্যক্তির চেয়ে একটা সমাজ যদি সকলের ওয়েলফেয়ার নিয়ে ভাবে, বা আরেকজন দরিদ্র বা পিছিয়ে পড়াদের নিয়ে ভাবে, তখন কিন্তু তাকে অ্যাড্রেস করা খুবই সহজ হয়। তো এই কারণেই এই সামাজিক ব্যবসা, এর কিন্তু মূল যে থিওরিটা, সেটা হচ্ছে কিন্তু আসলে
প্রতিষ্ঠানটা হচ্ছে অলাভজনক, এটা কিন্তু আরেকটা মানে চ্যালেঞ্জিং জিনিস। সেটা হচ্ছে যে ব্যবসা করবে কিন্তু ব্যবসাটা প্রফিটেবল না, মানে প্রফিটটা ম্যাক্সিমাইজেশন করবে না বা প্রফিটটা একটা প্রতিষ্ঠানের কাছে আসবে না। তাহলে এই প্রফিটটা কোথায় যাবে? এই প্রফিটটার ওয়েলফেয়ার হয়ে সকলের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে এবং রিইনভেস্টমেন্ট হবে, রিইনভেস্টমেন্ট হবে, ব্যবসাটাকে বড় করার জন্য বড় হবে, ওয়েলফেয়ার করানো যায় মতো। জি দ্যাট মিনস দৃষ্টিভঙ্গিটা ইম্পর্টেন্ট এখানে, জি, অবশ্যই। সমাজের কল্যাণের জন্য না নিজেকে বড় লোক বানানোর জন্য ব্যবসা করবে, এটাই হচ্ছে বড় বিষয়। এই জন্য দারিদ্র্য বিমোচনে আপনি বলছেন সামাজিক ব্যবসা গুরুত্বপূর্ণ ভূমিকা এবং রাখতে জরুরি, পারে, বাংলাদেশের জন্য জরুরি। প্রফেসর জাফর সাহেবের কাছে আসছি। এই যে এখন তথ্য প্রযুক্তির যুগ এবং ডিজিটাল বাংলাদেশের কথা বলছি আমরা, প্রযুক্তি এই দারিদ্র্য দূরীকরণে কি একটা খুব ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে মনে করেন? অবশ্যই প্রযুক্তি দারিদ্র্য দূরীকরণে একটা বিশাল ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। একটা মোবাইল ফোন, অন্য কিছু না, একটা মোবাইল ফোন দিয়ে এখন গ্রামের যে সমস্ত মানুষরা আছে ওরা ওদের চাল ডাল তেল নুন লবণ কৃষিজাত দ্রব্য থেকে সে আনারস থেকে শুরু করে সব কিছু তারা কিন্তু ওই ফোনে এরা রিপোর্ট পাচ্ছে, আজকে দাম কত, কি হচ্ছে না হচ্ছে ইত্যাদি। সেইভাবে তারা ওইটাকে প্রক্রিয়াজাত করে বাইরে করছে। আবার যারা অনলাইন ব্যবসা করছে অনেকেই, বিশেষ করে এটা যারা মহিলারা অনলাইন ব্যবসায় বিশেষ করে জড়িত, তাদের প্রোডাক্টকে তারা ছবি তুলে বাইরে দিয়ে দিচ্ছে। গ্রামে কিন্তু গ্রাম থেকে আবার এরা অনলাইন আবার সেটাকে সাপ্লাই করছে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাও আমাদের দেশের উন্নয়নের জন্য একটা বিশেষ অবদান রাখছে এবং গ্রামকে একটা উন্নততর অবস্থায় নিয়ে যাচ্ছে, তার পরিবারকে উন্নততর একটা অবস্থায় নিয়ে যাচ্ছে। ওই জন্যে আমার মনে হয় এই যে আধুনিক যে অবস্থা, উন্নততর প্রযুক্তির যে ব্যবহার, এটা দেশের উন্নয়নের জন্য অনেকই আছে। দেশ এবং সাথে সাথে নিজের পরিবারের উন্নয়ন, সমাজের উন্নয়ন, দেশের উন্নয়ন হচ্ছে। তরুণরা হচ্ছে পুরা দেশের একটি চালিকা শক্তি এবং আমরা জেনজির কথা শুনেছি, বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন করে দিয়েছে, স্বপ্ন দেখাচ্ছে আমাদেরকে। এই তরুণদেরকে আমরা যদি শূন্য দারিদ্র্য আন্দোলনে অংশ হিসেবে নিতে পারি, সম্পৃক্ত করতে পারি, তাহলে কি কোনো ভালো ফল পাবো বা এটা সহজ হয়ে যাবে দারিদ্র্য দূরীকরণ? কি মনে হয় আপনার? অবশ্যই আমার তো মনে হয় যে শূন্য দারিদ্র্যের যে নেতৃত্ব, এটা তো তরুণ সমাজের মধ্যে থেকে আসবে। এখন প্রশ্ন হতে পারে যে কিভাবে আসবে। একটু আগে আমাদের স্যার যেটা বললেন যে প্রযুক্তি, আমরা কিন্তু 2022 সাল থেকে এমন একটা পৃথিবীতে প্রবেশ করেছি যে পৃথিবীটা কিন্তু আগের পৃথিবীর থেকে আলাদা, কিন্তু আমরা এখনও তাকে আলাদাভাবে চিহ্নিত করিনি আমাদের দেশের প্রেক্ষাপটে। সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগতের মধ্যে কিন্তু আমরা প্রবেশ করেছি। এই কৃত্রিম বুদ্ধিমত্তার যারা ধারক বাহক, তারা কিন্তু ঠিক আমরা না, এরা কিন্তু ওই যুবকরা, তরুণরা। তো তাদের মাধ্যমেই আমাদের এই যে উৎপাদন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, এই জিনিসটা কিন্তু তারা নতুনভাবে লিড দেবে। এবং তাদেরকে যদি আমরা মোটিভেট করতে পারি, তাদেরকে যদি আমরা আমাদের এই দারিদ্র্যের যে আন্ডারস্ট্যান্ডিং, এটা যে একটা মানবসৃষ্ট ক্যালামিটিস, এই বিষয়টা যদি তাদেরকে আমরা উপলব্ধিতে নিয়ে আসতে পারি, আমরা যদি তাদেরকে সামাজিক ব্যবসার ধারণাটা কম্প্রিহেন্সিভলি তুলে ধরতে পারি, তারাই কিন্তু আসলে এই বিষয়টির নেতৃত্ব দিতে পারবে। এবং ক্যাপিটালিজম, আপনার একটা গবেষণার কথা স্যার বলেছেন যে উন্নত বিশ্বে গবেষণা করে দেখা গেছে যে সেখানে 42% বলছে যে আমরা পুঁজিবাদের পক্ষে, কিন্তু 51%ই যুবকরা বলছে যে না, আমরা তাকে প্রত্যাখ্যান করলাম। এই যে প্রত্যাখ্যান করলো, এরা কারা? এরা কিন্তু ওই তরুণরা, যারা তাদের মাধ্যমেই কিন্তু এই সামাজিক ব্যবসার মাধ্যমে এই ওয়েলফেয়ারমূলক স্টেট এবং এই দারিদ্র্যশূন্য একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব। এই নতুন পৃথিবী গড়বে, নতুন বাংলাদেশও গড়বে, যেখানে দারিদ্র্য সত্যি সত্যি একটা অ্যান্টিক জিনিসে পরিণত হবে। ডক্টর ইউনূস স্যার তো উদ্যোক্তা হওয়ার কথা বলেছেন তরুণদেরকে।
উদ্যোক্তা, নিজেদেরকে উদ্যোক্তা হওয়ার কথা বলছেন, চাকরির পিছনে না গিয়ে। এটা একটা বিশাল বিষয় না দারিদ্র্য দূরীকরণে? তো এটা অবশ্যই। আসলে ঔপনিবেশিক কাল থেকে যে শিক্ষার সঙ্গে আমাদের পরিচিত, আমাদের মধ্যবিত্ত সমাজের দাবি হচ্ছে কি যে আমরা আসলে প্রথাগত অনার্স মাস্টার্স বা একটা ডিগ্রি নিব, সে মফস্বলের একটা কলেজ থেকেও হতে পারে, কিন্তু এই শিক্ষাটা আমাদের আসলে চাকুরির সঙ্গে ম্যাচিং করছে কিনা এটা নিয়ে কিন্তু আমরা বেশি চিন্তিত না। ফলে হচ্ছে কি আমাদের এক ধরনের এমপ্লয়মেন্টের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। কিন্তু আমাদের আসলে কোন জিনিসটা দরকার? আমাদের দরকার হচ্ছে নতুন নতুন ক্ষেত্র সৃষ্টি করা। কেননা সরকারি চাকরি বলি আর বেসরকারি চাকরি বলি, স্কোপটাতে কিন্তু খুব লিমিটেড। কিন্তু এন্টারপ্রেনিউর হয়ে নতুন নতুন ব্যবসার ক্ষেত্র সৃষ্টি করা, এটা কিন্তু অবারিত, অফুরন্ত। ফলে তিনি কিন্তু প্রপারলি বলেছেন যে না, আসলে ব্যবসার দিকে মানে নতুন নতুন উদ্ভাবনের দিকে যদি তরুণরা এগিয়ে আসে, সেটার সঙ্গে সঙ্গে প্রাসঙ্গিক কিন্তু অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, অনেক উৎপাদন ব্যবস্থার সৃষ্টি হবে। দারিদ্র্য দূরীকরণ এটার শেষ ফলাফল। দারিদ্র্য দূরীকরণ বিষয়টি নিয়ে আমরা সবাই কাজ করছি। এটি কিছু রাষ্ট্রীয় উদ্যোগ যথেষ্ট না, এটা বেসরকারি উদ্যোগ বা ব্যক্তিগত উদ্যোগও এক্ষেত্রে খুব প্রয়োজন? আসলে আমার কাছে মনে হয় রাষ্ট্রীয় উদ্যোগকে সহায়তা করার জন্য ব্যক্তিগত উদ্যোগের দরকার আছে, কিন্তু সমস্ত উদ্যোগের মূলে থাকতে হয় সততা, সত্যবাদিতা এবং লাভ করার একটা প্রয়াস থাকবে, কিন্তু সেটা 5 টাকা ইনভেস্ট করে 500 টাকা লাভ করা নয়। এখানেই আমাদের সমস্যা হচ্ছে, কারণ আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশে অধিক লাভের একটা প্রয়াস আছে। যে জিনিসটা স্যার একটু আগে বললেন যে সামাজিকভাবে আমরা যদি মানবিক একটা দিক চিন্তা করে আমরা যদি আমাদের ব্যবসা থেকে শুরু করে সমস্ত কিছুকে চালাই, তাহলে আমাদের মধ্যে সেই ইয়েটা আসবে না। আমাদের ব্যক্তিগত ব্যবসা উন্নয়ন, সেইভাবেই আমরা আমাদের ব্যক্তিগত ব্যবসা উন্নয়ন করে সেটা গ্রাম থেকে শুরু করে সব জায়গায়, ছোটটাও ব্যবসা, বড়টাও ব্যবসা, ব্যাংকিংও এটাও একটা বিজনেস, ইন্ডাস্ট্রি এটাও বিজনেস, আর যে চালের কল করে ওইটাও আরেকটা বিজনেস। অতএব ব্যবসার ভিতর সততার দরকার আছে। 5 টাকা ইনভেস্ট করে 500 টাকা লাভ করার প্রয়াস যেন না থাকে, এবং রাষ্ট্রীয়ভাবেও সেই জিনিসটাকে যদি কন্ট্রোল করে, তাহলে এই উন্নাসিক অবস্থা থেকে উন্নত হয়ে আমাদের দেশ অবশ্যই উন্নত হয়ে যাবে, আমার বিশ্বাস এটা। ডক্টর জিয়াউদ্দিন স্যারের কাছে আসছি। শেষ প্রশ্ন আপনার কাছে, বাংলাদেশের প্রেক্ষাপটে শূন্য দারিদ্র্য অর্জনের জন্য প্রধান চ্যালেঞ্জগুলো কি মনে করেন আপনি? বাংলাদেশের শূন্য দারিদ্র্যের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা মানে ব্যক্তিগত বিকাশকে সামষ্টিক বিকাশে, মানে সামাজিক বান্ধব বিকাশে আসল চ্যালেঞ্জ আমাদের জন্য। আর একটু আগে যেটা বললেন যে দায়টা কি রাষ্ট্রের না ব্যক্তির, দায় কিন্তু রাষ্ট্রের, পলিসি কিন্তু রাষ্ট্র নেবে এবং ব্যক্তি সেটা মান্য করবে বা সমাজ সেটা মান্য করবে। তো ফলে রাষ্ট্রের ভূমিকার মাধ্যমে আসলে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এখন প্রতিবন্ধকতার মধ্যে তো একটা বড় ধরনের প্রতিবন্ধকতা আমরা এমনি জানি যে আমাদের রিসোর্স কম, আমাদের কিছু মানে স্বাভাবিক বিষয় রয়েছে, আমাদের ন্যাচারাল ক্যালামিটিস অনেক বেশি, আমাদের জনসংখ্যা অনেক বেশি। কিন্তু ন্যাচারাল ক্যালামিটিসটা ছাড়া বাকি যতগুলো সমস্যা রয়েছে, যেমন ধরা যাক জনসংখ্যা কিংবা আমাদের রিসোর্স, তাহলে আমি বলবো যে এগুলো একদিক দিয়ে কিন্তু আশীর্বাদও। কারণ আমাদের জনসংখ্যাগুলোকে যদি আমরা জনসম্পদে পরিণত করতে পারি, তাহলে কিন্তু আমরা পৃথিবীর সবচেয়ে সম্ভাবনাময়, সবচেয়ে সম্পদশালী একটা রাষ্ট্রে পরিণত হতে পারব। আমাদের সবচেয়ে যেটা আমাদের পিছনে টেনে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের কিছু সামাজিক পশ্চাৎপদতা রয়েছে। আমরা আসলে শিক্ষাটাকে অ্যালাইন করতে পারিনি আমাদের কর্মসংস্থানের সঙ্গে। আমাদের শিক্ষাটা করেছে চাকুরিমুখী, উদ্যোক্তামুখী না। ফলে আমাদের যদি এই শিক্ষাটা এরকমভাবে চেঞ্জ হয়ে আসে যে সেখানে আসলে উদ্যোক্তা তৈরি করছে,
সেখানে প্রযুক্তিবিদ তৈরি করছে, তাহলে কিন্তু আমরা দেখব যে আমাদের এই বর্তমান পরিস্থিতি থেকে আমরা কখন বেরিয়ে গেছি আমরা নিজেরাই টের পাবো না। ফলে এই জিনিসগুলোকে অ্যাড্রেস করতে হবে, তাহলেই আমাদের এটা সম্ভব। আর আমাদের রিসোর্স লিমিটেড আছে, কিন্তু এটা আমাদেরকে আটকে রাখবে না। আমাদের যে হিউম্যান রিসোর্সটা আছে এবং যে আমাদের পটেনশিয়ালিটিটা আছে সেটাকে ব্যবহার করে আমরা যদি সামাজিক ব্যবসার মাধ্যমে আমাদের এই সমাজকে ইয়াকে পরিচালিত করতে পারি, আমার মনে হয় যে খুবই সম্ভাবনাময়। অসংখ্য ধন্যবাদ ডক্টর জিয়াউদ্দিন, মাননীয় বিভাগীয় কমিশনার, এবং প্রফেসর জাফর স্যার, ধন্যবাদ আপনাকে চমৎকার আলোচনা করার জন্যে। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের শূন্য দারিদ্র বাস্তবায়নের জন্য। দুইজন আলোচক অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন ৩ শূন্যের পৃথিবী বাস্তবায়নের ক্ষেত্রে শূন্য দারিদ্র এই বিষয়টি অর্জন করতে হলে রাষ্ট্র, সমাজ এবং ব্যক্তি পর্যায়ে প্রত্যেককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণদের এগিয়ে আসতে হবে, তরুণদের সুযোগ সুবিধা দিতে হবে, তথ্য প্রযুক্তির কাজে লাগাতে হবে, কৃষি এবং সব রিসোর্সগুলোকে কাজে লাগাতে হবে, এবং জনসংখ্যার অর্ধেক নারীর ক্ষমতায়ন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়গুলো যদি আমরা কাজে লাগাতে পারি, ডক্টর মোহাম্মদ ইউনূসের ৩ শূন্যের পৃথিবীর অন্যতম একটি বিষয় দারিদ্র্য দূরীকরণ সম্ভব। দারিদ্র্যকে জাদুঘরে পাঠানো পুরোপুরি সম্ভব না হলেও অনেকাংশেই দারিদ্র্যকে একদম মুছে দেওয়া যাবে বলে আজকের আলোচনায় উঠে এসছে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে অন্য কোনো অতিথিদেরকে নিয়ে এই প্রোগ্রাম আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।